একটা গোপন সম্পর্ক, একটা না বলা সত্য আর ইতিহাসের এক অন্ধকার অধ্যায়। এই গল্পটা শুধু প্রেমের নয়, এটা লজ্জা, বিচার আর ক্ষমার এক জটিল যাত্রা। জার্মানির এক কিশোর মাইকেল হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাকে সাহায্য করে এক রহস্যময়ী মহিলা হেনা। তাদের সম্পর্ক শুরু হয় শারীরিক আকর্ষণে, কিন্তু ধীরে ধীরে গড়ে ওঠে এক বন্ধন যা সময়, নৈতিকতা আর ইতিহাসের ভারে ভেঙে পড়ে। কিন্তু হেনার অতীত কি শুধু তার নিজের, নাকি আমাদের সবার এক অস্বস্তিকর উত্তরাধিকার? জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। তাহলে চলুন শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন দ্য রিডার। মুভি শুরু হয় 1950 সালে বার্লিন শহর থেকে, যেখানে দেখা যায় একজন লোক সকালের নাস্তা রেডি করছিল। সেখানে গত রাতে একজন মহিলা এসেছিল। সকালে ব্রেকফাস্ট করে মহিলাটি চলে যায়। ইনি হলেন মাইকেল। পেশায় সে একজন লয়ার। তার একটি মেয়েও আছে। সে এখন বিদেশে স্টাডি করছে। মহিলাটি যাওয়ার পর মাইকেল জানালার কাছে যায় এবং সেখান দিয়ে একটি ট্রাম যাচ্ছিল। সেটা দেখে মাইকেলের পুরনো দিনের স্মৃতি মনে পড়ছিল। এরপর মুভিটি ফ্ল্যাশব্যাকে চলে আসে। সালটা 1948। মাইকেল তখন স্কুলে পড়তো। তখন তার বয়স মাত্র 14 বছর। একদিন স্কুল থেকে ফেরার সময় তার শরীর হঠাৎ খারাপ হয়ে যায়। সে ট্রাম থেকে নেমে একটি গলিতে বমি করতে থাকে। সেই সময় একজন ট্রাম কন্ডাক্টর হেনা ওখানে চলে আসে। তাকে বমি করতে দেখে সে বমি পরিষ্কার করে তাকে বাড়ি পৌঁছে দেয়। মাইকেলের স্কারলেট ফিভার হয়েছে, তাই ডাক্তার বলেছে তাকে আগামী 3 মাস বাড়িতে থাকতে হবে। যখন সে সুস্থ হয়ে যায় তখন তার মাকে বলে যেদিন সে অসুস্থ হয়েছিল সেদিন এক মহিলা তাকে বাড়ি পৌঁছে দেয়। তখন তার মা মাইকেলকে বলে মহিলাটির ঠিকানা দিতে, যাতে সে তাকে কৃতজ্ঞতা জানাতে পারে। কিন্তু মাইকেল নিজেই ফুল নিয়ে মহিলাটির বাসায় চলে আসে। হেনা তখন জিজ্ঞেস করে এখন তোমার শরীর কেমন আছে। হেনাকে এখন কাজে যেতে হবে, তাই মাইকেলকে ফুলগুলো টবে রেখে বাইরে ওয়েট করতে বলে। কাজে যাওয়ার সময় তার সাথে রাস্তায় কথা বলবে, কিন্তু মাইকেল বাইরে দাঁড়িয়ে হেনার পোশাক পরা দেখছিল। হঠাৎ হেনার চোখ মাইকেলের ওপর পড়ে। লজ্জায় মাইকেল দৌড়ে পালিয়ে যায়। এরপর থেকে মাইকেল প্রতিদিনই হেনাকে লুকিয়ে লুকিয়ে দেখত, কারণ তার পক্ষে হেনার সাথে কথা বলার সাহস ছিল না। একদিন সে সাহস করে হেনার সাথে দেখা করতে যায়। হেনা তাকে আন্ডারগ্রাউন্ড থেকে কয়লা আনতে বলে। মাইকেল কয়লা নিয়ে হেনার কাছে আসে। হেনা তার জামা কাপড় দেখে বলে তুমি এই অবস্থায় বাড়ি যেতে পারবে না, এসো তোমাকে পরিষ্কার করে দিই। হেনা মাইকেলকে গোসল করাতে থাকে এবং নিজেই তার জামা কাপড় খুলে দেয়। মাইকেলকে বলে এটাই তো তুমি এতদিন ধরে চেয়েছিলে, তাই তো তুমি প্রতিদিন আমাকে পটানোর চেষ্টা করছো। মাইকেল কোনো কথা বলে না। তারা দুজন ইন্টিমেট হয়। বাড়ি ফেরার পর তার বাবা বলে তুমি এতক্ষণ কোথায় ছিলে? সে বলে আমি রাস্তা ভুলে গিয়েছিলাম। তখন তার ছোট বোন বলে মিথ্যা কথা বলছো, নিজের শহরে কেউ হারিয়ে যায় না। তখন তার মা বলে মাইকেল কখনো মিথ্যা কথা বলে না, এবং মাইকেল তার বাবাকে অনুরোধ করে যে কাল থেকে সে স্কুল যাবে। ডাক্তার নিষেধ করেছে, সেটা সে জানে, কিন্তু সে এখন সম্পূর্ণ সুস্থ। তার বাবা এতে রাজি হয়ে যায় এবং সে প্রতিদিন স্কুল পালিয়ে হেনার সাথে দেখা করতে যায়। এতদিন হয়ে যাওয়ার পরও তারা দুজন নিজেদের নাম বলে। আর তখন এটাও জানা যায় হেনা 35 বছরের এক মহিলা আর মাইকেলের বয়স মাত্র 14 বছর। একদিন হেনা তাকে একটি সাহিত্যের বই পড়ে শোনাতে বলে এবং বলে এখন থেকে মাইকেল আগে একটি বই পড়ে শোনাবে এবং তারপর তারা ইন্টিমেট হবে। এতে মাইকেলও রাজি হয়ে যায় এবং এভাবেই তাদের সম্পর্ক চলতে থাকে। একদিন মাইকেল ও হেনা সাইকেলে ঘুরতে যায়। এতে তারা দুজন খুব খুশি ছিল। মাইকেল হেনার প্রেমে পড়ে যায়, হেনাও হয়তো। এরপর তারা একটি রেস্টুরেন্টে যায়। হেনা মেনু কার্ড থেকে কিছুই অর্ডার করছিল না। সে মাইকেলকে বলে তুমি যা খাবে আমিও তাই খাবো। এই দৃশ্যটি খুব গুরুত্বপূর্ণ, এটা আমরা পরে জানতে পারবো। এরপর তারা একটি পাহাড়ি ঝর্ণার কাছে যায় এবং তারা কিছুক্ষণ খুব ভালো সময় কাটায়। তখন মাইকেল পাথরের উপর বসে হেনার জন্য একটি কবিতা লিখছিল, কিন্তু সে কখনো এটা হেনাকে শোনাতে পারেনি। এরপর মুভিটি বর্তমানে চলে আসে। মাইকেল তার পুরনো ডায়েরির মধ্যে ওই কবিতাটি পড়ছিল, যেটা সে হেনার জন্য লিখেছিল। এরপর সে তার একটি মামলার জন্য আদালতে যায়। আদালতে বসে তার পুরনো দিনের স্মৃতি মনে পড়ে এবং এরই সাথে মুভিটি আবার ফ্ল্যাশব্যাকে চলে আসে। মাইকেলের ক্লাসে একটি মেয়ে পড়তো, যার নাম সোফিয়া। সে মাইকেলকে লাইক করত, কিন্তু মাইকেল তাকে এড়িয়ে যেত। তার সমবয়সী মেয়েদের থেকেও হেনাকে তার বেশি ভালো লাগতো। এরপর একদিন হেনার প্রমোশন হয়। সে ট্রাম্পের কন্ডাক্টর থেকে একটি অফিস জব পায়, কিন্তু এতে হেনা খুশি ছিল না। সে মাইকেলের বার্থডের দিন তার সাথে প্রচণ্ড ঝগড়া করে, কিন্তু মাইকেল তাকে শান্ত করে এবং শেষবারের মতো তারা দুজন ইন্টিমেট হয়। এরপর একদিন হেনা তাকে না জানিয়ে সেখান থেকে চলে যায়। মাইকেল তার বাসায় গিয়ে দেখে সেখানে কেউ নেই, সমস্ত বাড়ি খালি পড়ে আছে। এরপর দেখতে দেখতে 8 বছর সময় কেটে যায়। মাইকেলের বয়স এখন 23 বছর, একজন পরিপূর্ণ যুবক। সে এখন একটি আইন কলেজে পড়ে। সেদিন তাদের একটি সেমিনার হচ্ছিল। তাদের সবাইকে একটি কোর্টরুম ট্রায়ালের জন্য আদালতে আনা হয় এবং প্রথম কেসটি ছিল 300 জিউস মহিলাদের একটি জ্বলন্ত চার্চে মরার জন্য ছেড়ে দিয়েছিল। সালটা 1944। জার্মানিতে একটি ডেথ মার্চ হয়েছিল।
যেখানে জিউস মহিলাদের ভোজপুরি কাজ করার জন্য কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে যেয়ে অমানসিক নির্যাতন করা হতো এবং এই অপরাধীরা ওই কনসেন্ট্রেশন ক্যাম্পের গার্ডের কাজ করত এবং তাদের মধ্যে হেনাও ছিল। আদালতে হেনাকে দেখে মাইকেল শকড হয়ে যায়। সে পুরনো সব স্মৃতি ভুলে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু হেনাকে দেখে তার সব স্মৃতি ফিরে আসছিল। এই কেসের প্রধান সাক্ষী ছিল ইলানা মেথর। সে একজন ইয়ং জিউস মহিলা। ইলানা ও তার মা কনসেন্ট্রেশন রুম থেকে পালাতে পেরেছিল এবং এই দুজনেই ট্রায়ালের সাক্ষী। সে হেনা ও বাকি সব মহিলাদের চিহ্নিত করে। সে এটাও বলে যে হেনা কিভাবে একটি মহিলাকে সিলেক্ট করত যে তাকে বই পড়ে শোনাতো। এটা যখন হেনাকে জিজ্ঞেস করা হয় তখন হেনা বলে একজনকে নয়, একসাথে 10 জন মহিলাকে সিলেক্ট করতো সে, যাদের পরে হত্যা করা হতো যাতে সবসময় জায়গা ফাঁকা থাকে এবং ওই স্থানে নতুন বন্দী আসতে পারে। আর হেনা সবসময় অসুস্থ মহিলাদের সিলেক্ট করত এবং তারা সবাই তাকে বই পড়ে শোনাতো আর পরে সবাইকে হত্যা করা হতো। সাথে হেনা এটাও বলে যে চার্চের 300 জিউস মহিলাদের মৃত্যুর কোনো দুর্ঘটনা নয়, বরং এটি একটি পরিকল্পিত হত্যাযজ্ঞ। আর এটাকে একটি দুর্ঘটনা বলে একটি মিথ্যা রিপোর্ট সাজানো হয়েছে এবং সেটা আমি লিখিনি, অন্য কেউ আমার সাইন নকল করেছে। কিন্তু হেনার সাথে থাকা অপরাধীরা এটা স্বীকার করে না। তারা বলে ওই রাতের ইনচার্জ হেনাই ছিল। সে সব জেনেও গেট বন্ধ করে দেয় যাতে কেউ পালাতে না পারে। শুধুমাত্র ইলানা ও তার মা পালাতে পেরেছিল আর এই দুর্ঘটনার রিপোর্টটি হেনাই করেছিল। তারপর যখন জজ তার হ্যান্ডরাইটিং স্যাম্পল দিতে বলে তখন হেনা না করে দেয় এবং শব্দ স্বীকার করে নেয়। তার শব্দ স্বীকার করাতে সবাই অবাক হয়ে যায়। এই সময় মাইকেল বুঝতে পারে হেনা লেখাপড়া জানে না এবং এটা সবার থেকে লুকানোর চেষ্টা করছে হেনা। এই জন্যই সে কখনো নিজে বই পড়তো না এবং ওই দিন রেস্টুরেন্টে অর্ডার করতেও পারেনি। যখন সে প্রমোশন পেয়েছিল একটি অফিস জব, তখন এটা লুকাতে জব ছেড়ে কনসেন্ট্রেশন ক্যাম্পে গার্ড হিসেবে জয়েন করেছিল। মাইকেল বুঝে যায় সবকিছু। মহিলারা হেনাকে ফাঁসাচ্ছে। সে তার প্রফেসরের কাছে সাহায্য চায়, কিন্তু তার প্রফেসর কিছুই করতে পারে না। প্রফেসর বলে হেনা শব্দ স্বীকার করে নিয়েছে, এতে সে কিছুই করতে পারবে না এবং সে লেখাপড়া জানে না এটা লুকানোর চেষ্টা করছে। সে যে লেখাপড়া জানে না এটা কোনোভাবে জজকে বোঝাতে হবে। তবে পরের শুনানিতে যদি সে বলে সে লেখাপড়া জানে না তাহলে একটি চান্স আছে। মাইকেল হেনার সাথে দেখা করতে জেলে যায়, কিন্তু দেখা না করেই ফিরে আসে। সে চাইলেই হেনাকে বাঁচাতে পারত, কিন্তু হেনা তাকে যে দুঃখ দিয়েছে সেটা সে হেনাকেও দিতে চায়। আর 300 জিউস মহিলাদের হত্যার দায় কিছুটা হলেও হেনা রয়েছে। পরের শুনানিতে হেনাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়, অন্য মহিলাদের 4 বছর জেল হয়। এরপর মাইকেল নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে যায়। সে একটি বিয়ে করে এবং তার একটি কন্যা সন্তানও হয় যার নাম জুলিয়া। কিন্তু মাইকেল কখনো তার স্ত্রীকে ভালোবাসতে পারেনি, কারণ সে এখনো হেনাকে ভালোবাসে। তাই তাদের সংসারও ভেঙে যায়। একদিন মাইকেল একটি পুরনো বই খোলে। এই বই সে একদিন হেনাকে পড়ে শুনিয়েছিল এবং সে আবার ওই বইটি অডিও বুক হিসেবে রেকর্ডিং করে এবং এই রেকর্ডিংটি হেনাকে পাঠায়। হেনা অডিও বুকটি শুনে জেলের লাইব্রেরি থেকে কিছু বই নিয়ে লেখাপড়া শেখে। কিছুদিন পর সে মাইকেলকে চিঠি লিখতে আরম্ভ করে, কিন্তু মাইকেল তার উত্তর দেয় না। জেলের ভিতর এভাবে 20টি বছর কেটে যায় এবং একদিন তার জেল থেকে ছাড়া পাওয়ার সময় চলে আসে। হেনার কোনো আত্মীয় না থাকায় জেলার মাইকেলের কাছে সাহায্য চায়। মাইকেল হেনার জন্য একটি জব ও থাকার জায়গা ব্যবস্থা করে দেয়। হেনার ছাড়া পাওয়ার 7 দিন আগে মাইকেল তার সাথে দেখা করে। মাইকেল হেনার সাথে একটু দূরত্ব নিয়ে কথা বলে, সাধারণ ব্যবহার করে। হেনা তার অতীত ঘটনার জন্য নিজেকে দোষী ভাবে। যেদিন হেনার জেল থেকে ছাড়া পাওয়ার কথা ওই দিন সে সেলে সুইসাইড করে। মাইকেল তাকে জেল থেকে নিতে এসেছিল। জেলার মাইকেলকে হেনার সেলে নিয়ে যায় এবং তার হাতে একটি চিঠি দেয় যেটা হেনা মাইকেলের জন্য রেখেছিল, সাথে কিছু টাকাও। এই টাকাগুলো তার সারা জীবনের সঞ্চয় ছিল। সে চায় এই টাকাগুলো 300 জিউস মহিলাদের কারো একজনের ফ্যামিলিকে যেন দিয়ে দেয় মাইকেল। এরপর মাইকেল নিউ ইয়র্কে গিয়ে ইলানার সাথে দেখা করে। সেখানে সে তার ও হেনার অতীত সম্পর্কটার কথা ইলানাকে বলে। এখন পর্যন্ত এই সম্পর্কের কথা মাইকেল কাউকে বলেনি। মাইকেল ইলানাকে বলে হেনা লেখাপড়া জানতো না এবং সে তার অপরাধের জন্য অনুতপ্ত ছিল। ইলানা হেনার টাকা নিতে রাজি হয় না। সে বলে এটি কোনো জিউস অর্গানাইজেশনকে দিয়ে দিতে। মাইকেল এরপর তার মেয়েকে নিয়ে একটি চার্চে আসে, যেখানে সে ও হেনা সাইকেল নিয়ে 40 বছর আগে এসেছিল। ওই চার্চেই হেনার কবর ছিল। এরপর মাইকেল তার ও হেনার সম্পর্কটার কথা তার মেয়েকে বলে। আর এখানেই শেষ হয় মুভিটি। একটা সম্পর্ক যা শুরু হয়েছিল শারীরিক আকর্ষণে শেষ হয় আত্ম উপলব্ধি আর ক্ষমার এক নিঃশব্দ অতীতে। দ্য রিডার আমাদের শেখায় ভালোবাসা, অপরাধ আর লজ্জার জটিল সম্পর্ক। কখনো কখনো আমরা যাদের ভালোবাসি তাদের অতীত আমাদের চেয়ে অনেক বেশি অন্ধকার হতে পারে। তবুও ভালোবাসা কি ক্ষমা করতে শেখায়, নাকি কিছু পাপ ক্ষমার অযোগ্য? আপনার মতামত জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন এখনই এমন আরও গভীর সিনেমার গল্প পেতে। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।